সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধানের দেখো ডে 2, তোমাদের আমি যে সিরিজটা শুরু করেছি ডে 1 ডে 2 বলে, পরপর সিরিজটা আমাদের কিন্তু চলতে থাকবে। তো আজকে আমরা কি পড়বো দেখো, ভারতের সংবিধানের উৎস এবং প্রস্তাবনা। আগের দিন আমরা প্রস্তাবনাটা বেশ ভালো করে পড়েছি, আজকে আমরা উৎসটা সম্পর্কে একটু স্টাডি করব। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমত উৎস মানে কি? উৎস মানে হচ্ছে যে কোনো একটা জিনিস সেটা কোথা থেকে তৈরি হচ্ছে। তার মানে কি, ভারতের যে সংবিধান, সেই সংবিধানটা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন দেশের কনসেপ্ট কিন্তু আমাদের দেশে সেগুলো কাজে লাগানো হয়েছে। সেই ধারণাগুলো বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। এবার কোন কোন ধারণাগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেগুলোই হচ্ছে আমাদের ভারতের সংবিধানের উৎস। এই উৎসগুলো সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। দেখো এক এক করে। প্রথম হচ্ছে আমেরিকা। সবার আগে আমরা জানবো যে আমেরিকা থেকে আমরা কি কি কনসেপ্ট নিয়েছি। ঠিক আছে, সংবিধানের কোন কোন কনসেপ্টগুলো আমেরিকা থেকে নেওয়া হয়েছে। নাম্বার 1 হচ্ছে প্রস্তাবনা। তাহলে আমরা যে ফার্স্ট দিন যে পড়লাম যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার যে কনসেপ্ট সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। সেকেন্ড বলছে মৌলিক অধিকার, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রস্তাবনা, দ্বিতীয় হচ্ছে মৌলিক অধিকার, এটাও কিন্তু আমেরিকা থেকে। তারপর বলছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি। অর্থাৎ যে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, সেখানকার যে বিচারপতি তাদেরকে কিভাবে অপসারণ করা হবে, তাদের যে প্রসিডিউর, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই আমেরিকা থেকে। তারপরে দেখো উপরাষ্ট্রপতির স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পুনর্বিবেচনা এই সম্পর্কিত। অর্থাৎ এই দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটাও কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর হচ্ছে লিখিত সংবিধান। তোমাদের আমি আগের দিন বলেছিলাম আমাদের সংবিধান হচ্ছে, ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, তাই তো? আর তাহলে কি কি হলো? প্রস্তাবনা, এক হচ্ছে প্রস্তাবনা, দুই হচ্ছে মৌলিক অধিকার, মৌলিক অধিকার, তিন হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, সুপ্রিম কোর্টের ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি। তারপর বলছে রাষ্ট্রপতির স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, রাষ্ট্রপতির স্বাধীনতা, আর বলছে যে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা। ঠিক আছে, আর হচ্ছে লিখিত সংবিধান, লিখিত সংবিধান। তাহলে এই কয়েকটা আমরা মনে রেখে দেব। ঠিক আছে, দেখো এই যে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে, ধরো কোনো কোনো একটা আইন, সেটা যদি যদি ধরো কি বলে, বলবৎ হলো, কোনো একটা আইন সেটা ধরো বলবৎ হলো, তার মানে কি, ধরো কোনো একটা আইন লাগু হলো। এবার দেখা যাচ্ছে জনগণের ক্ষেত্রে সেই আইনটা জনগণ মানছে না, বা সেই আইনটা জনগণের ক্ষেত্রে সেটা ভালো হবে না আর কি, এরকম যদি দেখে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি করতে পারে, মানে তাদের একটা স্পেশাল কিন্তু ক্ষমতা থাকে। সুপ্রিম কোর্ট চাইলে সেটাকে নিয়ে আবার পুনর্বিবেচনা করতে পারে, এবং সেটাকে কিন্তু যদি দেখা যায় যে সেটা অসাংবিধানিক, তাহলে সেটাকে কিন্তু তারা ক্যান্সেল করতে পারে, বাতিল করে দিতে পারে। এটাই হচ্ছে পুনর্বিবেচনা। ঠিক আছে, আচ্ছা গেল এটা। আর লিখিত সংবিধানে এগুলো বললাম। সেকেন্ড হচ্ছে আমাদের ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে। দেখো এটাকে আমি একটাই কথা বলবো, তোমরা বারবার করে শুধু রিভিশন দাও, বারবার করে রিভিশন দাও। তুমি আমেরিকা থেকে কি কি নেওয়া হয়েছে পড়ে নাও, বেশ কয়েকবার পড়ে নাও, স্টাডি করো, দেখবে হয়ে যাবে। ঠিক আছে, আর রিভিশন দিতে হবে, এগুলো ভুলেই যাবে ভাই, মুখস্থ করতে হবে ভালো করে, বারবার করে রিভিশন দিতে হবে। এবার দেখো ব্রিটেন, ব্রিটেন বা ইউকে, ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে? সংসদীয় শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা মানে কি? পার্লামেন্টারি, ঠিক আছে, শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি বা সংসদীয় শাসন ব্যবস্থা মানে হচ্ছে, ধরো আমরা যদি দেখি যে ভারতবর্ষের ধরো লোকসভার যে থেকেই তো নেতা বলছি কেন, ধরো মন্ত্রিসভা গঠিত হয় কোথা থেকে? লোকসভা থেকে। এবার লোকসভা থেকে ধরো প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যে মন্ত্রী আছে তারা গঠিত হয়। তাহলে এই যে মন্ত্রিসভা যে থাকে, সেটা কিন্তু লোকসভার উপরে দায়বদ্ধ থাকে। আচ্ছা, এটা একটা কন্ডিশন, এটা একটা ফ্যাক্ট। আর দ্বিতীয়ত, আমরা যদি দেখি যে আমাদের শাসন ব্যবস্থায় কি দেখা যায়, সবার ওপরে ভারতবর্ষের যে প্রথম নাগরিক, সেটাকে তিনি হলেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি। ঠিক আছে, এবার রাষ্ট্রপতি হচ্ছে ভারতবর্ষের প্রথম নাগরিক, আর তিনি হচ্ছেন নমিনাল হেড, নামে প্রধান, কিন্তু যদি দেখি যে প্রকৃত ক্ষমতার অধিকারীকে, তিনি হলেন প্রধানমন্ত্রী।
তাহলে এই যে ব্যবস্থাপনা, এটাকেই বলছে সংসদীয় শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা। তাহলে এটা হচ্ছে ব্রিটেন থেকে। দ্বিতীয়ত, একক নাগরিকত্বের ধারণা। আচ্ছা, একক নাগরিকত্ব মানে কি? একক নাগরিকত্ব মানে হলো কোনো একজন ব্যক্তি তিনি একসাথে একটা দেশেরই নাগরিকত্ব পাবেন। অর্থাৎ যে ভারতবর্ষের নাগরিক সে কিন্তু অন্য দেশের নাগরিক হতে পারবে না, সে যে কোনো একটা দেশের নাগরিক হতে হবে তাকে। যদি আমরা আমেরিকাতে দেখি সেখানে কিন্তু দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ আছে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ নেই। ভারতবর্ষের ক্ষেত্রে একক নাগরিকত্ব, তুমি যে কোনো একটা দেশের নাগরিক হতে পারবে, একসাথে দুটো দেশের তিনটে দেশের নাগরিক হতে পারবে না। গেল এটা। তারপর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মানে কি? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হচ্ছে আমাদের যে পার্লামেন্ট সেটার কি কি থাকে, লোকসভা আর হচ্ছে রাজ্যসভা। তাহলে লোকসভা এবং রাজ্যসভা এটাই হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। তারপর হচ্ছে লোকসভার কাছে মন্ত্রিসভার দায়বদ্ধতা। লোকসভার কাছে মন্ত্রিসভার কি দায়বদ্ধতা, এটাও নেওয়া হচ্ছে ব্রিটেন থেকে। তারপর যে লোকসভার স্পিকার, অর্থাৎ ভারতবর্ষের যে লোকসভা রয়েছে সেই লোকসভার একজন স্পিকার থাকবে, ঠিক আছে? আমাদের যে পার্লামেন্ট রয়েছে, সংসদ রয়েছে, তার লোকসভার একজন করে স্পিকার থাকবেন। আচ্ছা, তারপর হচ্ছে আইনমন্ত্রী থাকবেন, ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি থাকবেন। শক্তিশালী নিম্নকক্ষ, অর্থাৎ আমাদের যে লোকসভা সেই লোকসভা কিন্তু শক্তিশালী নিম্নকক্ষ, লোকসভাটাই হচ্ছে শক্তিশালী নিম্নকক্ষ। তারপরে ধরো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসসি। তারপরে যে স্বাধীন নির্বাচন কমিশন, একজন ভারতের নির্বাচন কমিশন নিযুক্ত হবেন। এবং জনস্বার্থে মামলা, দেখো এটা খুব ইম্পর্টেন্ট রিসেন্ট, যে জনস্বার্থে মামলা, ঠিক আছে? খুবই এটা চলে, আমরা দেখতে পাই জনস্বার্থে মামলা এই ঘটে গেল, মানে কেউ একজনের এর নামে জনস্বার্থে মামলা করলো। জনস্বার্থে মামলা কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হচ্ছে? ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে। সংসদীয় শাসন ব্যবস্থা, সংসদীয় শাসন ব্যবস্থা। তারপরে যে একক নাগরিকত্বের ধারণা, একক নাগরিকত্বের ধারণা। তারপরে বলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। লোকসভার কাছে মন্ত্রিসভার দায়বদ্ধতা, লোকসভার কাছে মন্ত্রিসভার দায়বদ্ধতা। লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার, আইনমন্ত্রী, রাষ্ট্রপতি। শক্তিশালী নিম্নকক্ষ, শক্তিশালী নিম্নকক্ষ। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, স্বাধীন নির্বাচন কমিশন এবং জনস্বার্থে মামলা। ঠিক আছে, তোমাদের এগুলো এক এক করে সবই পড়তে হবে। চলো নেক্সট। এবার হচ্ছে সোভিয়েত রাশিয়া থেকে আমরা কি কি কনসেপ্ট নিয়েছি, কি কি নেওয়া হয়েছে। মৌলিক অধিকার, সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে প্রথমত মৌলিক অধিকার। আর মৌলিক কর্তব্য যদি বলে, সরি মৌলিক ভুল বললাম, মৌলিক কর্তব্য। রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য। যদি মৌলিক অধিকার বলে তাহলে হবে আমেরিকা। মৌলিক অধিকার কার থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। আর হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে কনসেপ্ট সেটাও সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্তমানে কিন্তু ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিসেবে কি কাজ হয় না, এখন চলে এসেছে কি নীতি আয়োগ। নীতি আয়োগের হিসাবে কাজ হয়, ঠিক আছে? তারা মানে যে কেন্দ্রীয় সরকার তারা নীতি আয়োগটাকে, তার মাধ্যমে আমাদের যে বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম সেগুলো তারা ইমপ্লিমেন্ট করে। আচ্ছা, নেক্সট দেখো অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া যায়। তাহলে রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে গেল। অস্ট্রেলিয়া থেকে দেখো যৌথ তালিকা। যৌথ তালিকা মানে কি? যৌথ তালিকা বা যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট আমরা বলে থাকি। দেখো, মানে ভারত আমাদের যে যদি তালিকা দেখি, তালিকাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কেন্দ্র তালিকা, একটা হচ্ছে রাজ্য তালিকা, মানে কেন্দ্র তালিকা একটা, একটা হচ্ছে রাজ্য তালিকা, আরেকটা হচ্ছে তোমার যুগ্ম তালিকা। এর যুগ্ম তালিকার মধ্যে যেটা থাকবে সেটা চাইলে কেন্দ্র সেটা দিয়ে আইন তৈরি করতে পারবে, চাইলে সেটা রাজ্য কিন্তু সেখান থেকে আইন তৈরি করতে পারবে। অর্থাৎ যুগ্ম তালিকায় যে যে পোর্শনগুলো, যে যে জিনিসগুলো আসবে সেগুলো নিয়ে কেন্দ্র চাইলে আইন তৈরি করতে পারে, রাজ্য চাইলে আইন তৈরি করতে পারে। এটা হচ্ছে যুগ্ম তালিকা বা যৌথ তালিকা। এবার হচ্ছে প্রস্তাবনার ভাষা। দেখো, প্রস্তাবনা একটা পার্ট ছিল আর এটা হচ্ছে প্রস্তাবনার ভাষা। আমরা যখন প্রস্তাবনা দেখেছি যে প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে, যদি বলে প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে তখন বলবো আমরা আমেরিকা থেকে। আর যদি বলে প্রস্তাবনার ভাষা কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে আমরা বলবো অস্ট্রেলিয়া থেকে। দেখো, প্রস্তাবনাটা কি হয়েছে? সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সেটাকে আমরা যেমন প্রস্তাবনা বলছি। আর প্রস্তাবনার ভাষা হচ্ছে যে আমি ভারতের একজন নাগরিক
এরকম করে যে লেখাটা থাকে আর কি, ঠিক আছে। অ্যাকচুয়াল যেটাকে অনেক বেশি মানে ইমপ্লিমেন্ট করানোর অর্থে প্রকাশ করা হয় আর কি, সেটা হচ্ছে প্রস্তাবনার ভাষা। তাহলে তোমরা জাস্ট এটা মনে রাখবে, প্রস্তাবনা আর প্রস্তাবনার ভাষা দুটো আলাদা জিনিস। প্রস্তাবনাটা হচ্ছে কার থেকে নেওয়া হয়েছে, আমেরিকা থেকে, আর প্রস্তাবনার ভাষাটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। কেন্দ্র রাজ্য সম্পর্ক কি ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, ঠিক আছে। এটা সম্পর্ক বলতে বাণিজ্যের ক্ষেত্রে যে সম্পর্কটা, এটা এই কনসেপ্টটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, এটা মাথায় রাখবে। কেন্দ্র রাজ্যের মধ্যে যে বাণিজ্যিক ক্ষেত্রে যে সম্পর্কটা, রিলেশনটা, সেটা কার থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া থেকে। জাপান থেকে কি কি নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী বা সুপ্রিম কোর্ট গঠনের যে ফ্যাক্টটা, সুপ্রিম কোর্ট গঠন, এটা নেওয়া হয়েছে কোথা থেকে, জাপান থেকে। জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট, এটা মাথায় রাখবে। এরপর হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাকে আমরা বলবি ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে। ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তো রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। তারপর কি আছে, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, কিভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, অবশ্যই আমরা পড়ব, ঠিক আছে। যখন আমরা রাষ্ট্রপতি সম্পর্কে জানবো তখন আমরা পড়ব। তাহলে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়ন, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন কিছু সদস্যকে মনোনীত করতে পারেন, ঠিক আছে। তারপরে ধরো এই ফ্যাক্টটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে রিভিশন দিয়ে দাও। রিভিশন যদি বলি, সোভিয়েত রাশিয়া মৌলিক কর্তব্য আর পঞ্চবার্ষিক পরিকল্পনা, অস্ট্রেলিয়া যৌথ তালিকা, প্রস্তাবনার ভাষা, কেন্দ্র রাজ্যের মধ্যে বাণিজ্যিক সংক্রান্ত সম্পর্ক, জাপান থেকে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী, আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, আর রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনয়ন, ঠিক আছে। চলো, আমি এখানে ডিটেলস কিছু আলোচনা করছি না, অনেক কিছু আলোচনা করা যায় কিন্তু আলোচনা করব না, কারণ তোমাদের যেটুকুনি এইটুকুনি পড়তে থাকো, মানে আস্তে আস্তে করে আমরা জিনিসগুলোকে বাড়াবো। নেক্সট দেখো, কানাডা থেকে কি নেওয়া হয়েছে, কানাডা থেকে কি নেওয়া হয়েছে দেখে নিই আমরা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। আচ্ছা, এর আগে আমরা একটা জিনিস বললাম, সংসদীয় শাসন ব্যবস্থা, দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা আর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে, ঠিক আছে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। দেখো, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা মানে কি, ভারতবর্ষে যদি আমরা দেখি, ভারতবর্ষের আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, তাই তো, সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, তারপর মানে আমাদের প্রধানমন্ত্রী। এবার আবার কি হয়, ভারতবর্ষের অনেকগুলো আঞ্চলিক ভাগ রয়েছে, মানে ওই পুরো ভারতবর্ষের সেন্ট্রালে কে আছে, প্রধানমন্ত্রী, মানে কেন্দ্রীয় সরকার। আর তার তার মধ্যে আবার কি আছে, তার মধ্যে আবার অঙ্গরাজ্যগুলো আছে, সেখানে আবার মুখ্যমন্ত্রীর শাসন ব্যবস্থা এটা রয়েছে। তাহলে এই যে শাসন ব্যবস্থাটা, এটাকে আমরা বলবো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এবং এটা কিন্তু খুব শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, ঠিক আছে, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। আমরা অন্যান্য বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখতে পাই, মানে ধরো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হয়তো, যেমন আমেরিকার ক্ষেত্রে, অন্যান্য তাদের সাথে যে দেশগুলো আছে সেগুলো হয়তো যুক্তরাষ্ট্রীয়ভাবে থাকছে, কিন্তু সেগুলোর মধ্যে যে বন্ডিংটা সেটা শক্তিশালী, মানে তারা যখন খুশি সেখান থেকে ছিটকে যেতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নয়, ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা নয়। শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি গেল। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এবং কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা বন্টন। কেন্দ্র রাজ্যের মধ্যে কি হয়, বিভিন্ন ক্ষমতা বন্টন করা হয় এবং কিছু অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো কিন্তু কেন্দ্রের হাতে সেই ক্ষমতাগুলো থাকবে, মানে কেন্দ্রকে বেশি প্রাধান্য দেওয়া হয় অবশ্যই। এটা হচ্ছে কানাডা। এরপর হচ্ছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা জানো যে সংবিধান সংশোধন পদ্ধতি হচ্ছে সাউথ আফ্রিকা থেকে। তারপর কি বলছে, জার্মানি থেকে আমরা কি নিচ্ছি, জার্মানি থেকে হচ্ছে জরুরি অবস্থা, মোস্ট ইম্পর্টেন্ট, জরুরি অবস্থা এবং জরুরি অবস্থার সময় যে মৌলিক অধিকার, সেগুলোকে মৌলিক অধিকার সমূহের সাময়িক স্থগিত
অর্থাৎ যখন মৌলিক অধিকার চলবে তখন কিন্তু যখন জরুরি অবস্থা চলবে তখন কিছু মৌলিক অধিকার সেগুলো কিন্তু বন্ধ রাখা যাবে। তারপরে হচ্ছে সুইডেন, খুব ইম্পর্টেন্ট। সুইডেন হচ্ছে লোকপাল সম্পর্কিত ধারণা, লোকপাল সম্পর্কিত কনসেপ্ট একটাই সুইডেনের, লোকপাল সম্পর্কিত ধারণা। ঠিক আছে, তাহলে কানাডা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এবং কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা। সাউথ আফ্রিকা থেকে হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি, সংবিধান সংশোধন পদ্ধতি। জার্মানি থেকে জরুরি অবস্থা এবং জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলোকে কিন্তু মানে সাময়িকভাবে স্থগিত রাখা যাবে। সুইডেন থেকে হচ্ছে লোকপাল সম্পর্কিত কনসেপ্ট, সুইডেন থেকে লোকপাল সম্পর্কিত কনসেপ্ট। ঠিক আছে, এবার তোমাকে আমি যদি বলি যে আমরা টোটাল কতগুলো এরকম দেশ পেলাম যাদের থেকে আমাদের যে মানে ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন ফ্যাক্টগুলো গৃহীত হয়েছে। কটা দেশ তুমি দেখো, এক হচ্ছে আমেরিকা, 2 ব্রিটেন, 3 পেলাম রাশিয়া, 4 অস্ট্রেলিয়া, 5 জাপান, 6 হচ্ছে আয়ারল্যান্ড, 7 হচ্ছে কানাডা, 8 হচ্ছে সাউথ আফ্রিকা, 9 জার্মানি, 10 হচ্ছে সুইডেন। তাহলে অ্যান্সার হবে কটা? 10টা দেশ থেকে। কটা দেশ থেকে? 10টা দেশ থেকে। ঠিক আছে, এইবার দেখো আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু আজকেই কমপ্লিট হয়ে যাবে, যে সংবিধানের উৎস এবং প্রস্তাবনা পুরো কমপ্লিট। এখানে সার্বভৌম, আমি যে তোমাদের এই যে বললাম যে আমাদের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনায় ভারতকে কি বলা হয়েছে, তো এই যে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এগুলো সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে। ঠিক আছে, কারণ জেনারেলি এগুলো কি ধরনের প্রশ্ন দেয়, জেনারেলি এগুলো হচ্ছে তোমার যদি ইন্টারভিউতে যাও তাহলে ইন্টারভিউতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ধরে থাকে যে সার্বভৌম বলতে কি বোঝো। আচ্ছা, দ্বিতীয়ত কিভাবে দিতে পারে এগুলোকে একসাথে দেখবে, ওই ইউপিএসসিতে যেরকম কোশ্চেন করে যে অনেকগুলো এরকম দিয়ে দিল যে এটা 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 ওর মধ্যে বাছিয়ে বা মিলন্তি দেয়, মানে এটার সাথে এটা মেলাও, এরকমও কিন্তু দিয়ে থাকে। সার্বভৌম, সার্বভৌম মানেটা কি? সার্বভৌম কথার অর্থ রাষ্ট্রের চূড়ান্ত বা অসীম বা মৌলিক ক্ষমতা, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, রাষ্ট্রের অসীম ক্ষমতা বা রাষ্ট্রের চূড়ান্ত যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে সার্বভৌম। সার্বভৌম দু রকমের হয়, একটা অভ্যন্তরীণ আরেকটা হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌম বলতে আমরা কি বুঝি? অভ্যন্তরীণ বলতে বোঝায় যে রাষ্ট্রের অভ্যন্তরে প্রতিটি ব্যক্তি কিন্তু রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে। ঠিক আছে, আমি যদি ভারতের নাগরিক হই তাহলে আমাকে ভারতবর্ষের আনুগত্য স্বীকার করতে হবে। ঠিক আছে, দ্বিতীয়ত রাষ্ট্রীয় আইন মান্য করে চলতে হবে আমাকে। আর হচ্ছে আইন ভঙ্গকারীকে রাষ্ট্র কিন্তু চূড়ান্ত শাস্তি দিতে পারবে। এটা হচ্ছে অভ্যন্তরীণ। আর বাহ্যিক যদি বলি, বাহ্যিক সার্বভৌম কি? বাহ্যিক সার্বভৌমত্ব হচ্ছে বলতে বোঝায় ভারত বাহ্যিক দিক থেকে সর্বপ্রকার বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত। আমাদের দেশ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, আমাদের দেশ নিজের ডিসিশন সে নিজে নিতে পারবে। ঠিক আছে, সে কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। এটাই হচ্ছে সার্বভৌম। সার্বভৌম মানে হচ্ছে রাষ্ট্র মানে চরম ক্ষমতার, অসীম ক্ষমতার অধিকারী। চলো নেক্সট। দ্বিতীয়ত বলছে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক, তো আমরা জানি সংবিধানের প্রথমে কিন্তু এই ওয়ার্ডটা ছিল না, তারপরে 1976 সালের 42তম যে সংবিধান সংশোধনী সেখানে কিন্তু এই সমাজতান্ত্রিক শব্দটা অ্যাড করা হয়েছে, তাই তো? কি বলা হচ্ছে? সমাজতন্ত্র বলতে বোঝায় অর্থনীতিতে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না। সমাজতান্ত্রিক বলতে কি বোঝাচ্ছে? অর্থনীতির ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না। সরকারি উদ্যোগে অর্থনৈতিক নীতি পরিচালিত হবে। সরকারি উদ্যোগে অর্থনৈতিক নীতি পরিচালিত হবে এবং রাষ্ট্রে উৎপন্ন দ্রব্য সামগ্রী বন্টনের বিষয়টি পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। তাহলে রাষ্ট্রে যদি কোনো দ্রব্য সামগ্রী সেগুলো যদি উৎপাদন হয় সেগুলো কিন্তু রাষ্ট্র সেখানে কন্ট্রোল করতে পারবে বা রাষ্ট্র সেগুলো কন্ট্রোল করবে। এটা হচ্ছে সমাজতান্ত্রিক। এবার চলে আসছি আমরা ধর্মনিরপেক্ষ। দেখো ধর্মনিরপেক্ষে কি বলছে?
ধর্মনিরপেক্ষ বলতে বোঝাচ্ছে যে রাষ্ট্রে কোনো জাতীয় ধর্ম থাকবে না, রাষ্ট্রের কোনো নিজস্ব জাতীয় ধর্ম থাকবে না, এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে না। ঠিক আছে, রাষ্ট্রের সকল নাগরিক স্বাধীনভাবে তাদের মত অনুযায়ী নিজস্ব ধর্ম পালন ও প্রচার করতে পারবে। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। এই যে ধর্মনিরপেক্ষ, এটাও কিন্তু প্রস্তাবনায় প্রথমে ছিল না। ঠিক আছে, কিন্তু আমরা যদি দেখি 1976 সালের যে 42তম সংবিধান সংশোধনী, 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে এই যে ধর্মনিরপেক্ষ শব্দটা কিন্তু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো। এরপর বলছে গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানেটা কি? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিকদের দ্বারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। গণতান্ত্রিক দেশের কাঠামোটাই এটা, তাই না? গণতান্ত্রিক দেশ মানে কি? সেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিক তারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। মানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করবে। ঠিক আছে, এটাকে বলা হবে গণতান্ত্রিক। আর লাস্ট আসছে প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র। এটা কি বলছে? জনগণের কল্যাণ সাধনই গণতান্ত্রিক সরকারের প্রাথমিক কর্তব্য। তো গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারের প্রাথমিক কর্তব্য কি? জনগণের কল্যাণ সাধন। ঠিক আছে, অর্থাৎ প্রজার কল্যাণ সাধন। প্রজার কথা কিন্তু তাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, দেশের জনগণই হলো সরকারের যাবতীয় ক্ষমতার উৎস। দেশের জনগণই কিন্তু সরকারের যাবতীয় ক্ষমতার উৎস, অর্থাৎ জনগণকে প্রাধান্য দেওয়া হচ্ছে এখানে সব থেকে বেশি। তাই রাষ্ট্রপ্রধান ভারতের জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়। বছরের পর বছর তো নির্বাচিত হয় না, 5 বছর অন্তর অন্তর আমরা দেখেছি চেঞ্জ হয়ে যায়, তাই তো? সাধারণ রাষ্ট্রপ্রধান বংশানুক্রমিক ক্ষমতাপ্রাপ্ত থাকেন না। আমরা জানি ক্ষমতা যে বংশানুক্রমিক ব্যাপারটা নয়, এটা কিন্তু ভোটের মাধ্যমে জনগণই কিন্তু তাদেরকে নির্বাচন করে। তো এটা হচ্ছে প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র। তো তোমাদের উৎস এবং প্রস্তাবনার যে চ্যাপ্টারটা আছে সেটা আজকে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে যত রকমের এমসিকিউ বিভিন্ন পরীক্ষা এসেছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে কি হবে, এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের কমপ্লিট নলেজ পুরো চলে আসবে। ঠিক আছে, এরপরে কি করব, আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। তো এইভাবে করে তোমাদের ক্লাসগুলো করাতে থাকবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও। ঠিক আছে, লাইক করলে একটু মোটিভেশন মিলবে, এবং তার সাথে সাথে একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।